আমাদের লাস্ট টপিকস যেটা হচ্ছে যে আমরা এর আগে টেস্টের বেসিক বেসিক জিনিসগুলো পড়ে ফেলছিলাম। আমাদের লাস্ট টপিকস হচ্ছে চেম্বার ডিফ্লেকশন। আচ্ছা, তো ডিফ্লেকশনটা আমাদের চেক দেওয়াটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা যদি স্প্যানের কথা চিন্তা করি তাহলে যে আমাদের প্রিস্টেসে আমাদের অনেক বড় স্প্যান আমরা প্রিস্টেস কনক্রিটে নিতে পারি, অনেক বড় স্প্যান নিতে পারি। তখন এখানে যখন হুইল লোড গুলো আসে, যেহেতু স্প্যানটা অনেক বড়, হয়তোবা সে প্রিস্টেসিং করার কারণে তার ক্যাপাসিটি ঠিক থাকলো, কিন্তু এই লোড যখন হবে তখন কিন্তু তার মধ্যে এই ধরনের ডিফ্লেকশন আসার পসিবিলিটি আছে, যে এই মেম্বারটা আলটিমেটলি ডিফ্লেক্ট করবে। এখন এই ডিফ্লেকশন আবার কি কি থাকতে হবে? অ্যালাউয়েবল লিমিটের মধ্যে। ডিফ্লেকশনটা থাকতে হবে হচ্ছে অ্যালাউয়েবল লিমিটের মধ্যে। অ্যালাউয়েবল লিমিটের মধ্যে যদি রিফ্লেকশন না থাকে, তাহলে যে জিনিসটা হবে যে এটা ডিফ্লেকশনে ফেল করে যাওয়ার একটা প্রবণতা থাকে। এই ডিফ্লেকশনটা ডাউনওয়ার্ডও হইতে পারে। প্রিস্টেসিং যখন আমরা করব তখন কিন্তু তার আপওয়ার্ডও ডিফ্লেকশন হয়, কারণ প্রিস্টেসিং করার ফলে যখন কম্প্রেসিভ ফোর্স পায় তখন তখন কিন্তু তার আপওয়ার্ড ডিফ্লেকশন হয়। ইনিশিয়ালি তার ডিফ্লেকশনটা হয় হচ্ছে আপওয়ার্ড, কারণ বিমটা এরকম আপওয়ার্ড দিকে উঠে যায়। তো এই যে ফোর্সটা পাওয়ার পরে ইনিশিয়ালি তার আপওয়ার্ড ডিফ্লেকশন হইলো। হ্যাঁ, এটা যদিও দেখা যাচ্ছে এরকম বড় করে, কিন্তু আসলে এত বেশি না। এটা খুবই অল্প ডিফ্লেকশন হয় এইভাবে আপওয়ার্ড। তো এই আপওয়ার্ড ডিফ্লেকশনের ক্ষেত্রেও ডিফ্লেকশন চেক দিতে হবে। যখন আমরা প্রিস্টেস করব তখন ইনিশিয়াল অবস্থায় তার যে আপওয়ার্ড ডিফ্লেকশন হইলো, এই আপওয়ার্ড ডিফ্লেকশনটাও লিমিটের মধ্যে আছে কিনা এটা চেক দিতে হবে। তারপরে এখানে যখন হুইল লোড চলে আসবে বা গাড়ির লোড চলে আসবে, লাইভ লোড চলে আসবে, এগুলো যখন আসবে তখন আবার তার এই লোডের কারণে ডাউনওয়ার্ড ডিফ্লেকশন হয়। মানে লোডের কারণে হচ্ছে ডাউনওয়ার্ড ডিফ্লেকশন, এটা হচ্ছে ডাউনওয়ার্ড।
এই জিনিসটা হয় হচ্ছে লোডের কারণে, তার মধ্যে ডাউনওয়ার্ড ডিফ্লেকশন হয়। আর পিস্টেসিং এর কারণে, পিস্টেস যে ফোর্স দিব, পিস্টেসের কারণে তার হচ্ছে আপওয়ার্ড ডিফ্লেকশন। পিস্টেসের কারণে তার হচ্ছে আপওয়ার্ড ডিফ্লেকশন। তো লোডের কারণে ডাউনওয়ার্ড, পিস্টেসের কারণে আপওয়ার্ড। তারপরে এই দুটা ডিফ্লেকশনকে কম্পেয়ার করে বা যোগ বিয়োগ করে আমরা রেজাল্টেন্ট ডিফ্লেকশন পাবো, যে এটা পিস্টেসের কারণে আপওয়ার্ড আর লোডের কারণে ডাউনওয়ার্ড, এই দুইটা আবার যোগ বিয়োগ করে আমরা রেজাল্টেন্ট ডিফ্লেকশন পাবো। তখন আমি বুঝতে পারবো যে লোড আসলেও ওই বিমটা আপওয়ার্ড ডিফ্লেকশনে থাকবে নাকি ডাউনওয়ার্ড ডিফ্লেকশনে থাকবে। আর ডিফ্লেকশন যেটাই বের করি না কেন বিভিন্ন স্টেজে, কারণ পিস্টেসটা তো লোডটা অ্যাপ্লাই হয় স্টেজ বাই স্টেজ। প্রথমে হচ্ছে যখন আমরা পিস্টেসিং করি তখন কম্প্রেসিভ ফোর্স আসে, ঢালাই যদি দেওয়া থাকে তাহলে তার সেলফ ওয়েট আসে। তো পিস্টেসিং ফোর্স এবং সেলফ ওয়েট, তারপরে আমরা কি হয় যদি এখানে ট্রান্সফার স্টেজ থাকে, দেখা যাবে যে গার্ডারটাকে যদি প্রিকাস্ট হয় তাহলে এখান থেকে নিয়ে এসে এখানে এসে গার্ডারটা বসাই দিব আর কি। হ্যাঁ, সাধারণত প্রিটেনশন মেম্বার গুলা প্রিকাস্ট হয়ে থাকে, তো এইগুলা নিয়ে এসে এখানে বসাই দিব, তাহলে এখানে একটা ট্রান্সপোর্ট স্টেজেরও একটা ব্যাপার আছে। আর পরবর্তীতে দেখা যায় যে ফাইনালি আমার লোড গুলা চলে আসে। ফাইনালি আমার কি হয়, ফাইনালি আমার লোড গুলা চলে আসে। এই লোড গুলা চলে আসার কারণে তার আরেক প্রকারের ডিফ্লেকশন হয়। তো এই ডিফ্লেকশনটা চেক দেওয়াটা ইম্পর্টেন্ট, কারণ যেহেতু প্রিস্টেস মেম্বারের স্প্যান অনেক বড় হয়, তাহলে এই স্প্যান বড় হওয়ার কারণে তার ডিফ্লেকশনে সে কোনো কারণে ফেল করে কিনা সেটাও আমাদের ইম্পর্টেন্ট ব্যাপার। তাহলে আমরা স্টেজ বাই স্টেজ অনেকগুলা জিনিস দেখলাম। প্রথম কথা হচ্ছে যে আমরা যখন প্রিস্টেসিং করব তখন একটা মেম্বার সাধারণত যখন প্রিস্টেস ফোর্স অ্যাপ্লাই করব, একটা প্রিস্টেস মেম্বার, এই প্রিস্টেস মেম্বারে এইভাবে হগিং হয়। ম্যাক্সিমাম ক্ষেত্রে ইসেন্ট্রিক্যালি প্রিস্টেস যদি করি তাহলে সেই ক্ষেত্রে আমাদের এইরকম হগিং হবে। তখন এরকম টপ এবং বটম ফাইবারে স্ট্রেস ডেভেলপ করবে। একটা হচ্ছে টপ ফাইবারে স্ট্রেস ডেভেলপ করবে, আর একটা হচ্ছে বটম ফাইবারে স্ট্রেস ডেভেলপ করবে। এটা বিভিন্ন স্টেজে, লোড প্রিস্টেসিং স্টেজে, তারপরে হচ্ছে সেলফ ওয়েট যখন অ্যাপ্লাই হবে সেই স্টেজে, ট্রান্সফার স্টেজে বা ট্রান্সপোর্টেশনের স্টেজে, তারপরে হচ্ছে ফাইনালি হচ্ছে আমাদের যখন লাইভ লোড অ্যাপ্লাই হবে সেই স্টেজে তার টপ এবং বটম ফাইবারের স্ট্রেস আমাদেরকে চেক দিতে হবে। এইটা কিন্তু অনেকগুলো স্টেজে এই টপ এবং বটম ফাইবারের স্ট্রেস চেক দিতে হয়, এবং এই চেক দেওয়ার জন্য আমরা তিনটা কনসেপ্ট দেখছিলাম, যে এই তিনটা কনসেপ্টে আমরা টপ এবং বটম ফাইবারের স্ট্রেস চেক দিতে পারি, এবং সেটাকে অ্যালাউয়েবল একটা লিমিট বলে দেওয়া আছে, যে প্রিস্টেস স্টিলের টপ এবং বটম ফাইবারের ম্যাক্সিমাম স্ট্রেস কত হইতে পারে, এটা কিন্তু অ্যালাউয়েবল একটা লিমিট বলে দেওয়া আছে। এই অ্যালাউয়েবল লিমিটের মধ্যে যাতে সে থাকে, এটা আমরা দেখছিলাম। তারপরে দেখছিলাম হচ্ছে চ্যাপ্টার 2 এবং 3 ছিল কি ম্যাটেরিয়ালস, পিস্টেসিংটা করা হয় হচ্ছে কি স্টিল দ্বারা, সেই স্টিলের প্রপার্টি এবং ম্যাটেরিয়ালস। এবং চ্যাপ্টার 3 দেখছিলাম হচ্ছে মেথডস অফ পিস্টেসিং, যে মেথডে করা হয়, এটা কি ইলেকট্রিক্যাল মেথডে করা হয় নাকি এটা মেকানিক্যাল মেথডে করা হয় নাকি এটা কেমিক্যাল মেথডে পিস্টেসিং করা হয়, এটা আমরা দেখছিলাম। তারপরে আমরা দেখি চ্যাপ্টার 4 এ আমরা কি দেখছিলাম, চ্যাপ্টার 4 এ আমরা দেখছিলাম হচ্ছে লস অফ প্রিস্টেস। লস অফ প্রিস্টেস হচ্ছে যে আমরা প্রথমে ইনিশিয়াল ফোর্সটা হিসাব করছিলাম, যে আমরা ইনিশিয়ালি এখানে কতটুকু ফোর্স অ্যাপ্লাই হয় প্রিস্টেসিং এর জন্য, আমরা কতটুকু ফোর্সে তারে টানি, সেই ফোর্সটাই দেখা যায় যে ইন রিটার্ন তাকে কম্প্রেশন দেয়, যে টেনশন ফোর্স দিব ইকুয়াল অ্যামাউন্ট অফ ফোর্স ইন রিটার্ন কম্প্রেশন দেয়। এটা আমরা ধরছিলাম আর কি, এটা আমরা তখন চিন্তা করছিলাম। কিন্তু দেখা গেছে যে 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 ফোর্সটা দেওয়া হয় সেই ইন রিটার্ন সিমিলার ফোর্স কিন্তু কম্প্রেসিভ ফোর্স হিসেবে পায় না। কেন পায় না? যে টেনশন আমি অ্যাপ্লাই করব সিমিলার অ্যামাউন্ট অফ ফোর্স কম্প্রেশন হিসেবে এখানে পাবে না। তাহলে সিমিলার অ্যামাউন্ট অফ ফোর্স যদি কম্প্রেশন হিসেবে না পায় তাহলে কিছু লস হয়ে যায়। দেখা যায় যে ফোর্সটা আমি টানলাম মানে 100 কিপে টানলাম, তারপরে দেখা যায় যে এখানে ফাইনালি আমি কম্প্রেসিভ ফোর্স হিসেবে পাইলাম হচ্ছে 70 কিপ, তাহলে 30 কিপ আমার কি হয়ে গেল, লস হয়ে গেল। তো লস কি কি কারণে হয়
প্রি স্ট্রেসের জন্য এক রকমের লস হয়, পোস্ট টেনশনিং প্রি টেনশনিং এর জন্য এক রকমের লস হয়, পোস্ট টেনশনিং এর জন্য আরেক রকমের লস হয়। এইটা আমরা এখান থেকে বের করছি। তারপরে চ্যাপ্টার 5 এ আমরা দেখছিলাম হচ্ছে ডিজাইন ফর ফ্লেক্সার। ডিজাইন ফর ফ্লেক্সার, এটাতে আমরা কি দেখছিলাম যে এই যে প্রিস্টেসিং করলাম, লসও হিসাব করলাম, সবকিছু ঠিক আছে। এখন হচ্ছে এই লোডের কারণে তার মধ্যে কতটুকু মোমেন্ট আসে, লোডের কারণে তার মধ্যে কতটুকু মোমেন্ট আসে, এক্সটার্নাল মোমেন্ট আসে। আর এখানে প্রিস্টেসিং স্টিল যে দিব বা স্টিল যে ডিজাইন করব, এই স্টিলটা ওই এক্সটার্নাল মোমেন্টকে রেজিস্ট করতে হবে। তাহলে এই স্টিল কতটুকু ইন্টারনাল মোমেন্ট রেজিস্ট করতে পারে বা ইন্টারনাল মোমেন্ট প্রডিউস করে, তাহলে অবশ্যই এই স্টিল কতটুকু ইন্টারনাল মোমেন্ট প্রডিউস করে সেটা থেকে আমরা স্টিল ডিজাইন করতে পারবো। আর লোড কতটুকু এক্সটার্নাল মোমেন্ট দেয় এটা তো আমরা সাপোর্ট কন্ডিশন এবং উপরে লোড অ্যাপ্লিকেশন থেকে আমরা পাওয়া যাবো যে কতগুলো এক্সটার্নাল মোমেন্ট দেয়। তো এই এক্সটার্নাল মোমেন্টকে রেজিস্ট করার জন্য স্টিল কতটুকু ইন্টারনাল মোমেন্ট দেয় এইখান থেকে আমরা পিস্টে স্টিল ডিজাইন দেখছিলাম। এটাকে বলা হচ্ছে আমরা পিস্টে স্টিল হচ্ছে এপিএস ডিজাইন দেখছিলাম। অঙ্কটা ছিল এরকম, এপিএস এর মান দিয়ে দেওয়া ছিল, সে কতটুকু ইন্টারনাল মোমেন্ট প্রডিউস করে সেটা আমরা বের করতে পারছিলাম। এপিএস কে ইউজ করে সে কতটুকু ইন্টারনাল মোমেন্ট ব্যালেন্স করতে পারে। ওইখান থেকে আমরা যদি সিম্পলি সাপোর্টেড হয়, সে যদি ব্যালেন্স করতে পারে 500 কিপ ফিট মোমেন্ট বা 50 কিপ ফিট মোমেন্ট আমি যদি ধরি, তাহলে এই মোমেন্টটা, এই ইন্টারনাল মোমেন্টটাই অ্যাপ্লাইড লোডের কারণে এক্সটার্নাল মোমেন্টের সমান। তাহলে ওইখান থেকে আমরা লিখতে পারি যে ইন্টারনাল মোমেন্ট ইকুয়াল টু এক্সটার্নাল মোমেন্ট। এক্সটার্নাল মোমেন্ট যদি সিম্পলি সাপোর্টেড হয় তাহলে মোমেন্ট হচ্ছে WL²/8। তাহলে এল হচ্ছে স্প্যান আর ডাব্লিউ হচ্ছে লোড। তাহলে সে ম্যাক্সিমাম কতটুকু লোড নিতে পারবে এটাও কিন্তু আমরা এখান থেকে বের করে ফেলতে পারবো, যে ইন্টারনাল মোমেন্ট সে রেজিস্ট করতে পারে, তার ভিতরে যে স্টিল দিয়ে দেওয়া আছে এপিএস, এটা দিয়ে সে ইন্টারনাল মোমেন্ট রেজিস্ট করতে পারে 50 কিপ ফিট, এবং এই ইন্টারনাল রেজিস্টিং মোমেন্ট তার এক্সটার্নাল মোমেন্টের সমান হইতে হবে, তাহলেই তো বিমটা টিকে থাকবে, আর আদারওয়াইজ সে ফেল করে যাবে। তাহলে ইকুয়াল টু কি হবে, এক্সটার্নাল মোমেন্টের সমান। এই এক্সটার্নাল মোমেন্ট কেন আসে, লোডের কারণে আসে। যদি সিম্পলি সাপোর্টেড হয় তাহলে এক্সটার্নাল মোমেন্টের সূত্র হচ্ছে WL²/8। এটা ডিপেন্ড করে সাপোর্ট কন্ডিশনের উপরে, ফিক্স সাপোর্ট হলে একরকমের, ক্যান্টিলিভার হলে আরেক রকমের। তো WL²/8, ওইখান থেকে আমরা যদি এই পাশটা জানি ইকুয়েশনের, এল তো স্প্যান এটা আমরা জানবো, 8 আমার কনস্ট্যান্ট, তাহলে কিন্তু আমি ডাব্লিউটা বের করতে পারবো। তাহলে ডাব্লিউটা এখান থেকে কি হয়ে যাবে, বের হয়ে যাবে। তো এটা হচ্ছে ডিজাইন। উল্টা ঘটনা ঘটে যদি আমি মোমেন্ট জানা থাকে, মোমেন্ট যদি জানা থাকে এক্সটার্নাল মোমেন্ট, এই এক্সটার্নাল মোমেন্ট ইকুইভ্যালেন্ট অফ ইন্টারনাল স্টিলকে, ইন্টারনাল মোমেন্টকে মোমেন্ট কি করতে পারবে, এক্সটার্নাল মোমেন্টকে ব্যালেন্স করতে পারবে। তো সেই ক্ষেত্রে ওই এক্সটার্নাল মোমেন্টকে ইউজ করে আবার আমরা স্টিলটাকেও বের করতে পারি। তাহলে ডিজাইনও গেল। লাস্টলি হচ্ছে আমরা দেখতেছি হচ্ছে চেম্বার ডিফ্লেকশন আর কেবল লেআউট। কেবল লেআউট বলতে বোঝায় যে আমরা যখন পিসটেস আগে দেখছিলাম তখন দেখছিলাম যে কোনো পিসটেসের ক্ষেত্রে কনসেন্ট্রিক কেবল প্রবেশ করানো হয়, কনসেন্ট্রিক, কোনো ইসেন্ট্রিসিটি থাকে না, শুধু মেম্বার প্রবেশ করানো হয়, সেটা হচ্ছে কনসেন্ট্রিক। আবার কোনো মেম্বারের ক্ষেত্রে আমরা দেখছিলাম যে কনস্ট্যান্ট ইসেন্ট্রিসিটি প্রোভাইড করা হয়। কনস্ট্যান্ট ইসেন্ট্রিসিটি মানে হচ্ছে নিউট্রাল এক্সিস এরকম থাকে, আমরা যদি পিসটেস কেবলটা দেখি, কেবলের লেআউটটা দেখি এরকম থাকে প্যারাবোলিক, তাহলে এটাকে বলা হচ্ছে কনস্ট্যান্ট না, ভেরিয়েবল ইসেন্ট্রিসিটি। ভেরিয়েবল ইসেন্ট্রিসিটি মানে হচ্ছে তার মিড সেকশনে ইসেন্ট্রিসিটি বেশি, এন্ড সেকশনে দেখা যায় ইসেন্ট্রিসিটি কম, এটা জিরো। আর কনস্ট্যান্ট ইসেন্ট্রিসিটি হচ্ছে যে একবারে টপ টু বটম, এখানে নিউট্রাল এক্সিস আছে, এই নিউট্রাল এক্সিস থেকে একবারে টপ টু বটম একটা কনস্ট্যান্ট দূরত্ব মেনটেন করে কেবল লেআউট করা হয়, এটা বলা হচ্ছে কনস্ট্যান্ট ইসেন্ট্রিসিটি। ঠিক আছে, তাহলে এই যে বিভিন্ন জিনিস আমরা অঙ্কতে করলাম ঠিকই, অঙ্কতে দিয়ে দেওয়া ছিল, কিন্তু মনে প্রশ্নের উদয় হইতে পারে যে কোনোটাতে দেখা যায় যে কনসেন্ট্রিক দেওয়া হয়, কোনোটাতে দেখা যায় যে ইসেন্ট্রিক দেওয়া হয়। আবার ইসেন্ট্রিকের মধ্যে দুই ধরনের আছে, একটা হচ্ছে
কনস্ট্যান্ট ইসেন্ট্রিক কেবল দেওয়া হয়, অথবা একটা ভেরিয়েবল ইসেন্ট্রিক কেবল দেওয়া হয়। তাহলে এই যে ঘটনাটা হয়, এটা কেন হয়? কারণ বিভিন্ন অঙ্কে এই ধরনের জিনিস আমরা দেখতে পাইছি। তাহলে এই যে ঘটনাটা হয়, এটা কেন হয়, কখন আমরা এই ধরনের কেবল লেআউট গুলো প্রোভাইড করব, ডিফারেন্ট টাইপস অফ কেবল লেআউট প্রোভাইড করব, এইটা কিন্তু আমাদেরকে বের করতে হবে। তো এটা হচ্ছে কেবল লেআউট আর কি। এটা জাস্ট একটা থিওরির মতো, জাস্ট এটা কনসেপ্ট, আমি কনসেপ্টটা শেয়ার করব। তো প্রবলেম 1 যদি আমরা দেখি, প্রথম কথা হচ্ছে এখানে একটা অঙ্ক দিয়ে দেওয়া আছে, ডিটারমাইন দ্য ডিফ্লেকশন অফ দ্য প্রিস্টেস বিম। এখানে এই প্রিস্টেস বিম দেওয়া আছে, এখানে সবকিছু দিয়ে দেওয়া আছে। প্রিস্টেস বিমের ক্ষেত্রে তার স্প্যান দিয়ে দেওয়া আছে 40 ফিট, তার কেবল লেআউট দিয়ে দেওয়া আছে। তো কেবল লেআউটটা আরেকটু ভিন্ন। এই যে এবার আমরা কেবল লেআউটটা আরেকটু ভিন্ন দেখলাম। এখানে দেখা যায় যে ভেরিয়েবল ইসেন্ট্রিসিটি এর মিড যে সেকশন, এটাতে ডাউনওয়ার্ড ইসেন্ট্রিসিটি এটা দিয়ে দেওয়া আছে 7.5, আর তার যে এন্ড সেকশন এটাতে আপওয়ার্ড ইসেন্ট্রিসিটি দিয়ে দেওয়া আছে হচ্ছে 3 ইঞ্চি। তো এটাকে আপওয়ার্ডটাকে ওয়াই বলতেছে, আর ডাউনওয়ার্ডটাকে বলতেছে হচ্ছে ইসেন্ট্রিসিটি ই। তাহলে কেবলটা কিন্তু এইভাবে প্রবেশ করানো, মাঝখানে হচ্ছে দেখা গেছে যে ডাউনওয়ার্ড, আর উপরের দিকে দেখা গেছে যে আপওয়ার্ড। আর এই দুইটা ইসেন্ট্রিসিটির যোগফল যদি আমরা চিন্তা করি, এটাকে তারা নাম দিয়েছে হচ্ছে জেড নট। জেড নট হচ্ছে আপওয়ার্ড ইসেন্ট্রিসিটি ওয়াই, আর এদিকে ডাউনওয়ার্ড ইসেন্ট্রিসিটি ই। এই দুইটার যোগফল, টোটাল যোগফলটা মানে কেবলের টপ থেকে এদিকে বটম পর্যন্ত যে ডিস্টেন্সটা, সেটাই হচ্ছে জেড নট। আর এটাতে যে প্রিস্টেস ফোর্সটা প্রোভাইড করা আছে, এই ফোর্স যেটা আছে, যেটা আমরা টেনশন দিছিলাম, ইন রিটার্ন যেটা কম্প্রেশন দিছে, এটা দিয়ে দেওয়া আছে হচ্ছে 314 কিপ। 314 কিপ এটা দিয়ে দেওয়া আছে। আর সেলফ ওয়েট এবং লাইভ লোড দিয়ে দেওয়া আছে, তার মধ্যে 330 পাউন্ড পার ফিট। মানে তার মধ্যে যে সেলফ ওয়েট এবং লাইভ লোড, এটার জন্য যে ইউডিএল কাজ করতেছে, এটা হচ্ছে 330 পাউন্ড পার ফিট। এইখানে দিয়ে দেওয়া আছে যেটা সেলফ ওয়েট এবং লাইভ লোড দুইটার ক্ষেত্রে। আর মোমেন্ট অফ ইনার্শিয়া, এটা তো সেকশনের সাইজ জানলে আমরা বের করতে পারি। তারা সেকশনের সাইজ আর বলে দেয় নাই, ডিরেক্ট মোমেন্ট অফ ইনার্শিয়া দিয়ে দিছে। আর কনক্রিটের মডুলাস অফ ইলাস্টিসিটি এটা দিয়ে দেওয়া আছে 4000 কেসে। এখন প্রথম কথা হচ্ছে যে সেলফ ওয়েট এবং লাইভ লোডের জন্য এখানে ডিফ্লেকশন দুইটা হয়, আমি আগে বলছিলাম। একটা হচ্ছে যখন প্রিস্টেস কেবলের কারণে প্রিস্টেস করা হয়। তো প্রিস্টেস যখন করা হয় কেবলের কারণে, তখন প্রিস্টেসের কারণে আমরা যখন ফোর্স অ্যাপ্লাই করি, তখন ম্যাক্সিমাম ক্ষেত্রে এইটা কি করে, আপওয়ার্ড ফোর্স দেয়। কারণ আমরা লোড ব্যালেন্সিং মেথড থেকে আমরা দেখছিলাম যে এই যে প্যারাবোলিক কেবলটা যেটা ডাউনওয়ার্ড প্রবেশ করানো, এটা কি করে, এরকম আপওয়ার্ড ফোর্স এক্সার্ট করে। এক্সার্ট করার কারণে এই মেম্বারটা কিন্তু এরকম হকিং হয়ে যায়, আলটিমেটলি এরকম হকিং হয়। আচ্ছা, এটা একটা স্টেজ গেল, এটা হচ্ছে প্রিস্টেসের কারণে ডিফ্লেকশন। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে যখন লোডটা অ্যাপ্লাই হয়, হুইল লোড আসে, এই হুইল লোডের কারণে অথবা তার সেলফ ওয়েট সবকিছু যদি আমি ক্যালকুলেট করি, এই ডিফ্লেকশনটা মানে ইন জেনারেলি হওয়ার কথা কি আরেকটু কমে যায়। আরেকটু কমে যায় কেন? কারণ এইটা কি করে, এইটা আবার দেওয়া হচ্ছে ডাউনওয়ার্ড ডিফ্লেকশন। তাহলে দুইটা ডিফ্লেকশন হয়, একটা হচ্ছে প্রিস্টেসের কারণে হয় হচ্ছে আপওয়ার্ড ডিফ্লেকশন, আর লোডের কারণে হয় হচ্ছে ডাউনওয়ার্ড ডিফ্লেকশন। রেজাল্টেন্ট হয়েছে যেভাবে থাকবে, তার ডিফ্লেকশন ঠিক ততটুকু হবে। রেজাল্টেন্ট হওয়ার পরেও ম্যাক্সিমাম ক্ষেত্রেই তার আপওয়ার্ড ডিফ্লেকশন যাতে থাকে, এইটা এনশিওর করা হয় যে রেজাল্টেন্ট এই ডাউনওয়ার্ড আপওয়ার্ড মিলেও যাতে তার মধ্যে আপওয়ার্ড থাকে। তাহলে কি হবে, তাহলে গাড়ি কি করবে, এরকম যখন যাবেন বা লোড যখন অ্যাপ্লাই হবে, তখন আগে এখানে 3টা স্টেজ হবে। আমি আগেই বলছিলাম যে আপওয়ার্ড যদি থাকে, তাহলে সে এরকম আগে সোজা হইতে হবে, সোজা হয়ে তারপরে সে ডিফ্লেক্টেড হইতে হবে, হয়ে ফেল করতে হবে আলটিমেটলি। আর যদি সে সোজা থাকে, তাহলে তার একটা স্টেজ সোজা থেকেই যখন লোড অ্যাপ্লাই হবে সে ডাউনওয়ার্ড ডিফ্লেকশন হবে, আলটিমেটলি ফেল করবে। তাহলে আমরা এখানে স্টেজে 3টা স্টেজ আমরা আসলে পাই।
তাহলে আপওয়ার্ড মানে রেজাল্টেন্ট ডিফ্লেকশনটা আপওয়ার্ড হওয়াটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। তো প্রথমে বের করি হচ্ছে তারা বলতেছে যে ডিফ্লেকশন ডিউ টু সেলফ ওয়েট এবং লাইভ লোড, এটার জন্য ডিফ্লেকশনের কনস্ট্যান্ট সূত্র আছে। যদি বেন্ডিং হয়, বেন্ডিং হইলে সেলফ ওয়েট এবং লাইভ লোডের জন্য তার ডিফ্লেকশন কত হয়, সূত্র হচ্ছে ডেল্টা 1, ডিফ্লেকশনকে ডেল্টা দিয়ে বোঝানো হয়েছে 5 WL⁴ ডিভাইডেড বাই 384 EI। আচ্ছা, এখানে ডাব্লিউটা হচ্ছে সেলফ ওয়েট এবং লাইভ লোডের জন্য যে ইউডিএল, এটা প্রশ্নে উল্লেখ করে দেওয়া আছে 330 পাউন্ড পার ফিট কিউব। তো এটাকে কিপে নিতে গেলে 330 কে আমরা লিখতে পারি হচ্ছে 0.33। আচ্ছা, আর এলটা হচ্ছে তার স্প্যান, স্প্যান বলে দেওয়া আছে 40 ফিট। তাহলে স্প্যানটা আমরা এখানে লিখলাম হচ্ছে 40 ফিট, যেহেতু সূত্রতে L⁴ মানে ডিফ্লেকশনটা যদি আমি সবকিছু দেখি, ডাব্লিউ তো পাইলাম লোড, ইসেন্ট্রিসিটি ই এটাও কনস্ট্যান্ট, মোমেন্ট অফ ইনার্শিয়া আই এটাও কনস্ট্যান্ট, তাহলে ডিফ্লেকশনটা ডিপেন্ড করে হচ্ছে এল এর উপরে, সমানুপাতিক হচ্ছে L⁴। তাহলে এর মানে কি, স্প্যান যত বড় হবে ডিফ্লেকশন তত বেশি হবে, সেলফ ওয়েট এবং লাইভ লোডের কারণে আর কি। আর এখানে ফিট কিউব থেকে এটাকে ইঞ্চি কিউবে নিয়ে যাওয়ার জন্য ডিফ্লেকশনকে সাধারণত আমরা ইঞ্চিতে বের করি, যেহেতু এটা স্প্যানটা হচ্ছে 40 ফিট কিউব, ফিট⁴ হইলো 40 ফিট কিউব হবে, কারণ হচ্ছে এখানে পাউন্ড পার ফিট কিউব আছে, পাউন্ড পার ফিট কিউব, আর এখানে আছে হচ্ছে ফিট⁴, কারণ এই যে স্প্যান, স্প্যান হচ্ছে ফিট⁴। তাহলে এখানে কাটাকাটি করে যেটা থাকবে সেটা থেকে আমাদেরকে বাইর করতে হবে আর কি, যে কত। আচ্ছা, তখন আমি এখান থেকে ফিট কিউবকে যদি আমি ইঞ্চি কিউবে নিতে চাই, তাহলে সেই ক্ষেত্রে কনভার্সনের জন্য 1728 দিয়ে গুণ করছে আর কি। আর 384 ইন্টু ই, ই তো 4000, আর আই মোমেন্ট অফ ইনার্শিয়া এটা দিয়ে দেওয়া আছে। এরপরে আমরা এটা করে আমরা লোডের কারণে কতটুকু ডিফ্লেকশন আসে এটা বাইর করলাম। যেহেতু ডিফ্লেকশন পজিটিভ, কারণ লোডটা অ্যাপ্লাই হবে হচ্ছে নিচের দিকে, তাহলে ডিফ্লেকশনও হওয়ার কথা নিচের দিকে, তাহলে পজিটিভ মান আসার মানে হচ্ছে ডাউনওয়ার্ড ডিফ্লেকশন। এখানে পজিটিভ মানে হচ্ছে ডাউনওয়ার্ড আর নেগেটিভ মানে হচ্ছে আপওয়ার্ড, কারণ লোড অ্যাপ্লাই হচ্ছে নিচের দিকে, এটা বাঁকার কোথাও নিচের দিকে, এটা বাক্স যদি নিচের দিকে হয় তাহলে সেই ক্ষেত্রে ডিফ্লেকশনটা হচ্ছে পজিটিভ আসবে। পজিটিভ মান আসা মানে হচ্ছে সে বাক্স আসলে নিচের দিকে, লোডটা অ্যাপ্লাই হচ্ছে নিচের দিকে, তাহলে ডিফ্লেকশনের সূত্র হচ্ছে এটা। এখন এটা তো গেল লোডের কারণে, আর পিস্টেসিং ফোর্সের কারণে যে ডিফ্লেকশন আসবে এইটার সূত্র আছে এখানে দিয়ে দেওয়া আছে, যে সূত্র হচ্ছে ডেল্টা 2 PL² ডিভাইডেড বাই 8 EI। পি হচ্ছে প্রিস্টেসিং ফোর্স, এটাকে এফ ও আমরা বলতে পারি, প্রিস্টেসিং ফোর্স এফ অথবা পি। এল হচ্ছে স্প্যান, ওই ফিট স্কোয়ারকে ইঞ্চি স্কোয়ারে নিয়ে যাওয়ার জন্য 144 দিয়ে গুণ করছে, ডিভাইডেড বাই 8 EI, ই এর মান দিয়ে দেওয়া আছে, আই এর মানও দিয়ে দেওয়া আছে, ইন্টু ওয়াই প্লাস 5/6 ইন্টু জেড নট। ওয়াইটা কি, ওয়াইটা হচ্ছে এই যে কেবলটা ছিল, এই কেবলের ক্ষেত্রে যে এই নিউট্রাল এক্সিসের উপরের অংশে সে কেবলের যে ডিস্টেন্স, এটাকে আমরা নাম দিয়েছি হচ্ছে ওয়াই। যেহেতু এটা নিউট্রাল এক্সিসের উপরের অংশে অবস্থিত, এই কারণে একে মাইনাস দ্বারা ডেনোট করা হয়। এটা যদিও 3 ইঞ্চি, কিন্তু যেহেতু এটা নিউট্রাল এক্সিসের উপরের দিকে, আর এদিকে ইসেন্ট্রিসিটির ক্ষেত্রে এটা নিউট্রাল এক্সিসের নিচের দিকে, নিচের দিকটাকে তারা পজিটিভ ধরছে আর উপরের দিকটাকে নেগেটিভ ধরছে, তাহলে ওয়াই এর মান হচ্ছে নেগেটিভ -3 ইঞ্চি। আচ্ছা, প্লাস 5/6 জেড নট। জেড নটের ক্ষেত্রে আমরা হচ্ছে পজিটিভ নেগেটিভটা আমরা হিসাব করব না, টোটাল ডিসটেন্সটা আমরা আসলে হিসাব করব। এখানে কিন্তু আবার ওয়াই এর মান -3 বসানোর দরকার নাই, এটা জাস্ট খালি আমরা টোটাল জিনিসটা যোগ করে এটার যে সাম ভ্যালু মানে অ্যাবসোলিউট ভ্যালু, এই অ্যাবসোলিউট ভ্যালুর মানটা আমি বসাবো। তাহলে জেড নটের ক্ষেত্রে আমরা যদি দেখি, তাহলে এইখানে হচ্ছে 7.5 আর এইদিকে হচ্ছে 3, তাহলে দুইটা যোগ করলে জাস্ট চলে আসে 10.5। তাহলে এটা কিন্তু অ্যাবসোলিউট ভ্যালু, এই কারণে এখানে কিন্তু আবার সাইন কনভেনশন আসবে না পজিটিভ নেগেটিভ, এখানে জাস্ট 10.5 বসাই দিব। কিন্তু এইখানে আবার যেহেতু এটা নিউট্রাল এক্সিসের উপরে, সেহেতু ওয়াই এর মানটা আসবে নেগেটিভ। করার পরে আমি কি পাইলাম,
আমি এই দিক থেকে হচ্ছে প্রিস্টেস ফোর্সের জন্য ডিফ্লেকশনটা সবসময় আপওয়ার্ড হয়, প্রিস্টেস ফোর্সের জন্য আমি পাইলাম হচ্ছে আপওয়ার্ড ডিফ্লেকশন। আচ্ছা, তাহলে এই আপওয়ার্ড ডিফ্লেকশনকে আমরা মাইনাস ধরি, প্রিস্টেস ফোর্সের জন্য আমাদের ডিফ্লেকশনটা হবে হচ্ছে মাইনাস, কারণ যেহেতু সেটা আপওয়ার্ড ডিফ্লেকশন। তাহলে এটার জন্য পাইলাম পজিটিভ ডিফ্লেকশন, লোড এবং এক্সটার্নাল লোড এবং মোমেন্টের জন্য, সেলফ ওয়েটের জন্য পজিটিভ, আর প্রিস্টেসের জন্য আমরা পেলাম নেগেটিভ। তাহলে রেজাল্টেন্ট ডিফ্লেকশন আমার কি হবে, এটা আমরা জাস্ট খালি যোগ দিয়ে দিলেই হবে। প্রথমে ডেল্টা 1 হচ্ছে লোডের কারণে হচ্ছে আমাদের যেটা ছিল রেজাল্টেন্ট ডিফ্লেকশন হচ্ছে লোডের কারণে ডিফ্লেকশন হচ্ছে লোডের কারণে ডিফ্লেকশন হচ্ছে পজিটিভ, আর প্রিস্টেসের কারণে ডিফ্লেকশন হচ্ছে নেগেটিভ। তাহলে দুইটা যোগ করে আমরা রেজাল্টেন্ট ডিফ্লেকশন পাইলাম হচ্ছে নেগেটিভ। এর মানে কি? এর মানে হচ্ছে টোটাল মেম্বারটাই আসলে আপওয়ার্ড ডিফ্লেকশন হবে। এটা প্রিস্টেস ফোর্স এবং এক্সটার্নাল মোমেন্ট, মানে গাড়ির কারণে বা হুইল লোডের কারণে যেটা এক্সটার্নাল মোমেন্ট আসুক না কেন, এটার জন্য তার রেজাল্টেন্ট ডিফ্লেকশনটা আলটিমেটলি হবে হচ্ছে পজিটিভ। তো এটা যদি আমরা আবারও একটু রিভিউ করি, এইখানে একটা প্রিস্টেস গার্ডার দিয়ে দেওয়া ছিল, এই গার্ডারের দেখা গেছে যে বের করতে হবে, আমাদের ডিফ্লেকশন বের করতে হবে। তো গার্ডারের ভিতরে যে কেবলটা প্রবেশ করানো আছে, এই কেবলটা আবার দেখা গেছে এখানে ভেরিয়েবল ইসেন্ট্রিসিটি, তার মিড যে সেকশন, এই মিড সেকশনে তার ইসেন্ট্রিসিটি হচ্ছে 7.5, আর এন্ড সেকশনে তার ইসেন্ট্রিসিটি হচ্ছে 3 ইঞ্চি। তো মিড সেকশনের ইসেন্ট্রিসিটিটাকে ধরছে হচ্ছে ই, আর এন্ড সেকশনের ইসেন্ট্রিসিটিটাকে ধরছে হচ্ছে ওয়াই। এখন এই যে ইসেন্ট্রিসিটির টপ আর ইসেন্ট্রিসিটির বটম, এই দূরত্বটা জাস্ট নিউট্রাল এক্সিস এর উপরে এবং নিচে, এই টোটাল দূরত্বটাকে তারা নাম দিয়েছে হচ্ছে জেড নট। এখানে এই মেম্বারের বাদ বাকি সবকিছু দিয়ে দেওয়া ছিল আমাদের কোয়েশ্চেনে, যে এই মেম্বারটাকে প্রিস্টেস প্রোভাইড, মানে প্রিস্টেস করা হচ্ছে 300 প্রিস্টেস করা হচ্ছে 314 কিপ ফোর্স দিয়ে, ইন রিটার্ন সে কম্প্রেশন দিচ্ছে 314 কিপ, আর তার মধ্যে যে ইউডিএল অ্যাপ্লাই হচ্ছে লাইভ লোডের কারণে এবং সেলফ ওয়েটের কারণে, এটা হচ্ছে 330 পাউন্ড পার ফিট, 330 পাউন্ড পার ফিট। আর মোমেন্ট অফ ইনার্শিয়া এবং এটা এটা দিয়ে দেওয়া আছে। এই দুইটা দিয়ে দেওয়া আছে, মোমেন্ট অফ ইনার্শিয়া এবং আমার হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি অফ কনক্রিট, এই দুইটা জিনিস দিয়ে দেওয়া আছে। এখন বলছে এটা ডিফ্লেকশন বাইর করতে। তো ডিফ্লেকশন আমি বলছি যে দুই টাইপের ডিফ্লেকশন হয়। একটা হচ্ছে যখন প্রিস্টেসিং করব, তো কেবলটা সাধারণত প্রিস্টেসিং করলে এরকম আপওয়ার্ড ফোর্স এক্সার্ট করে, এই আপওয়ার্ড ফোর্স যখন এরকম ইউনিফর্মলি দিবে, তখন যখন আমরা প্রিস্টেসিং করব, তখন টোটাল মেম্বারটা একটু আপওয়ার্ড দিকে উঠে যাবে। এটাকে বলা হচ্ছে প্রিস্টেসিং এর কারণে ডিফ্লেকশন। তাহলে এই ডিফ্লেকশনটা কি হয়? ডিফ্লেকশনটা হয় হচ্ছে আপওয়ার্ড প্রিস্টেসিং এর কারণে। আচ্ছা, আর যখন এখানে ইউডিএল অ্যাপ্লাই হবে, মানে সেলফ ওয়েট এবং এক্সটার্নাল লোড যেমন হুইল লোড বা যেগুলো অ্যাপ্লাই হবে, এই কারণে এই মেম্বারটা ডিফ্লেকশন হইতে চাইবে হচ্ছে ডাউনওয়ার্ড। তাহলে প্রিস্টেসিং এর কারণে ডিফ্লেকশন হইতে চায় হচ্ছে আপওয়ার্ড, এটা প্রিস্টেসিং এর কারণে। লোডের কারণে ডিফ্লেকশন হইতে চায় হচ্ছে ডাউনওয়ার্ড। তাহলে তাদের রেজাল্টেন্ট ডিফ্লেকশন কত? এই যে আপওয়ার্ড এবং ডাউনওয়ার্ড যোগ করে আমরা যেটা পাবো, সেটাই হচ্ছে তার রেজাল্টেন্ট ডিফ্লেকশন।
তো রেজাল্টেন্ট ডিফ্লেকশন বের করার জন্য প্রথম কথা হচ্ছে যে ডিফ্লেকশন ডিউ টু সেলফ ওয়েট এবং লাইভ লোড। এটার জন্য আমাদের এটা কনস্ট্যান্ট, এটা আমরা স্ট্রাকচারে পরে আসার কথা, যে ডেল্টা ওয়ান ডিফ্লেকশন ইকুয়াল টু 5W L⁴ ডিভাইডেড বাই 384 EI। এটা হচ্ছে যে কোনো মেম্বার যদি সিম্পলি সাপোর্টেড থাকে তাহলে সেই ক্ষেত্রে ডিফ্লেকশন হওয়ার পসিবিলিটি হচ্ছে এরকম 5W L⁴ ডিভাইডেড বাই 384 EI। এটা ডিফ্লেকশন বের করার সূত্র। এখন ডাব্লিউটা কি? ডাব্লিউটা হচ্ছে তার সেলফ ওয়েট এবং লাইভ লোডের জন্য যে ওয়েটটা দিয়ে দেওয়া আছে, এটা 330 পাউন্ড পার ফিট দিয়ে দেওয়া আছে। এখানে এটা কিপে নিলে 330.33 কিপ পার ফিট বলা হয়, তাহলে এখানে আছে হচ্ছে কিপ পার ফিট। আচ্ছা, আর ইনটু হচ্ছে তার এল হচ্ছে তার স্প্যান, ওই বিমটার স্প্যান দিয়ে দেওয়া আছে 40 ফিট, তাহলে এই স্প্যানটা আছে হচ্ছে ফিট কিউবে, 40 বসাইলাম, তাহলে ফিট টু দি পাওয়ার 4, এই L⁴ মানে হচ্ছে ফিট টু দি পাওয়ার 4। তাহলে এইদিকে ফিট আর এদিকে ফিট টু দি পাওয়ার 4 কাটলে থাকে হচ্ছে কিপ পার ফিট কিউব। এই ফিট কিউবকে ইঞ্চি কিউবে নিয়ে নেওয়ার জন্য আমি জাস্ট এই টার্মটা দিয়ে আমরা কি করলাম, গুণ করলাম, ডিভাইডেড বাই মডুলাস অফ ইলাস্টিসিটি অফ কনক্রিট, আই হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া অফ দা সেকশন। তো এটা করে আমরা ডিফ্লেকশনটা যেটা পাইলাম এটা হচ্ছে 0.3 ইঞ্চি। এটা হচ্ছে ডাউনওয়ার্ড, যেহেতু লোড অ্যাপ্লাই হচ্ছে ডাউনওয়ার্ড এবং ডিফ্লেকশন আসছে পজিটিভ, তার মানে বোঝায় যে ডিফ্লেকশনটা হচ্ছে ডাউনওয়ার্ড। লোড অ্যাপ্লাই হচ্ছে ডাউনওয়ার্ড, ডিফ্লেকশন আসছে পজিটিভ, তাহলে বোঝা যায় যে ডিফ্লেকশনটা হচ্ছে ডাউনওয়ার্ড। এখন আসি হচ্ছে এটা হচ্ছে লোডের কারণে পাইলাম, আর পি স্ট্রেসের কারণে আমি আগেই বলছি ডিফ্লেকশন সাধারণত উপরের দিকে হয় বা আপওয়ার্ড। তো এটার সূত্র বের হচ্ছে Δ2 PL² ডিভাইডেড বাই 8EI ইন্টু ওয়াই প্লাস 5/6 Z0। আচ্ছা, এখন ওয়াই হচ্ছে ওই যে বলছিলাম যে নিউট্রাল এক্সিস থেকে উপরের দিকে ডিস্টেন্স, নিউট্রাল এক্সিস থেকে উপরের দিকে যে ডিস্টেন্সটা, যেহেতু এটা নিউট্রাল এক্সিস থেকে উপরের দিকে ডিস্টেন্স, এই কারণে এই ইসেন্ট্রিসিটিটাকে আমরা আপওয়ার্ড ইসেন্ট্রিসিটিটাকে আমরা মাইনাস ধরবো। যদিও এটা 3 ইঞ্চি দেওয়া আছে, তারপরে ওইটা ওয়াই এর মানটা আমরা মাইনাস লিখবো। কেন মাইনাস লিখবো? কারণ হচ্ছে এটা নিউট্রাল এক্সিসের উপরের দিকে, আর যেটা নিউট্রাল এক্সিসের নিচের দিকে ইসেন্ট্রিসিটি, এটা আমরা পজিটিভ লিখবো। আচ্ছা, তাহলে ওয়াই এর মান আমরা এখানে বসাই দিলাম। এখানে তো পিস্টেস ফোর্স পি, স্প্যান এবং ফিট স্কোয়ার, এটাকে ইঞ্চি স্কোয়ারে নিয়ে যাওয়ার জন্য 144 দিয়ে গুণ দিছি। আর এখানে 8 EI এর মান বসাই দিলাম। এখানে ওয়াই এর মান হচ্ছে -3 বসাইলাম, কেন বসাইছি সেটা বললাম। প্লাস 5/6 ইনটু Z0। আচ্ছা, Z0 হচ্ছে ওয়াই এবং ই এর যোগফল। এটা কিন্তু অ্যাবসোলুট ভ্যালু। অ্যাবসোলুট ভ্যালু বলতে বোঝায় যে এখানে আসলে পজিটিভ নেগেটিভ আসবে না, এটা জাস্ট ওয়াই এর অ্যাবসোলুট ভ্যালু এবং ইসেন্ট্রিসিটির অ্যাবসোলুট ভ্যালু, এই দুইটা যোগফল। তাহলে এখানে আমরা সাইন কনভেনশন আনবো না, এটা জাস্ট খালি 7.5 যোগ 3 টোটাল ডিসটেন্সটা বা টোটাল হাইটটা, তাহলে 10.5 এই যে টোটাল হাইট Z0 ওয়াই প্লাস ই। তাহলে এটা পাইলাম। পাওয়ার পরে ডিফ্লেকশন সাধারণত এখানে হয় হচ্ছে নেগেটিভ, মাইনাস, মাইনাস মানে হচ্ছে এটা আপওয়ার্ড ডিফ্লেকশন, কারণ প্রিস্টেসের জন্য সাধারণত আপওয়ার্ড ডিফ্লেকশন হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে, এটাকে আমরা মাইনাস দেখতে পারি, প্রিস্টেসের কারণে আপওয়ার্ড ডিফ্লেকশন। তাহলে রেজাল্টেন্ট ডিফ্লেকশন আমার কি হইলো, মানে প্রিস্টেসিং করলাম আপওয়ার্ড, লোড আসলো ডাউনওয়ার্ড, তাহলে রেজাল্টেন্ট কি হইলো, বিমটা আসলে থাকবে কি ডাউনওয়ার্ড ডিফ্লেক্ট হয়ে থাকবে নাকি আপওয়ার্ড ডিফ্লেক্ট হয়ে থাকবে। তো সেটার জন্য আমাদের জাস্ট এখানে রেজাল্টেন্ট ডিফ্লেকশন আমরা করব Δ1 আর Δ2 যোগ দিব। Δ1 হচ্ছে লোডের কারণে রিফ্লেকশন, এটা পজিটিভ। Δ2 হচ্ছে পিস্টেসের কারণে রিফ্লেকশন, এটা নেগেটিভ। যেহেতু এটার মান বড়, পিস্টেসের কারণে রিফ্লেকশন, রেজাল্টেন্ট হবে হচ্ছে নেগেটিভ। নেগেটিভ দিয়ে বোঝায় হচ্ছে সে আপওয়ার্ড ডিফ্লেক্ট হয়ে থাকবে। আপওয়ার্ড ডিফ্লেক্ট হয়ে থাকলে তার যে সুবিধাটা পাওয়া যায় যে এই যখন আপওয়ার্ড থাকবে তখন আগে কি হইতে হবে, লোড অ্যাপ্লাই হয়ে সে সমান হইতে হবে, তারপরে সে ডাউনওয়ার্ড ডিফ্লেকশন হইতে হবে। ডাউনওয়ার্ড ডিফ্লেকশন হইলেই তো তার নিচে টেনশন আসবে, টেনশন আসলে সে ফেল করবে। তাহলে ফেল করাটা অনেক দূরত্ব হয়ে যায়। নরমাল স্টেজ হচ্ছে সোজা থেকে আমরা জাস্ট এরকম সোজা থাকে, এটা লোড অ্যাপ্লাই হইলে এটা ডাউনওয়ার্ড ডিফ্লেকশন হয়, টেনশন জেনারেট হয়, আমি ফেল করে। আর এখানে যদি আপওয়ার্ড থাকে তাহলে সেই ক্ষেত্রে আমার নিচে টেনশন জেনারেট হওয়ার পসিবিলিটি কম থাকে। নিচে যেহেতু টেনশন জেনারেট হওয়ার পসিবিলিটি কম থাকে, আমরা জানি কনক্রিট উইল বি
no longer brittle material, it will act as a elastic material, then our goal will be achieved. এখানে সিমিলার টাইপের আরেকটা প্রবলেম দিয়ে দেওয়া আছে, এখানেও সিমিলার যে 32 ফিট, এখানে সিটি সেন্টার হচ্ছে 4 ইঞ্চি আর এদিকে হচ্ছে 1 ইঞ্চি। এখানে আবার সেকশন বলে দেওয়া আছে 12 ইঞ্চি বাই 18 ইঞ্চি। আর আগে যেরকম সেলফ ওয়েট বলে দেওয়া ছিল, এখানে সেলফ ওয়েট বলে দেওয়া নাই, এটা আমাদেরকে বের করতে হবে। আর এখানে স্টিলের এরিয়া বলে দেওয়া আছে যে প্রিটেনশন করা হচ্ছে কতটুকু স্টিল দ্বারা, 1.2 ইঞ্চি স্কয়ার স্টিল দ্বারা করে দেওয়া বলে দেওয়া আছে, এবং স্ট্রেস কতটুকু দেওয়া হচ্ছে ওই স্টিলে, স্ট্রেস মানে হচ্ছে এফ আর স্টিলের এরিয়া হচ্ছে এ বলে দেওয়া আছে। এর মানে হচ্ছে যে আমাদের আগে বলে দেওয়া ছিল ফোর্স, মানে কত ফোর্সে আমি ডিরেক্ট টানতেছি এই ফোর্সটা বলে দিয়েছিল। এখন ফোর্সটা ডিরেক্ট না বলে স্ট্রেস এবং এরিয়া বলে দেওয়া আছে, ওইটা থেকে আমাদের ফোর্স বের করতে হবে। তো এখন প্রথম কথা হচ্ছে ইনিশিয়াল ডিফ্লেকশন বাইর করতে হবে মিড স্প্যান সেকশনে ডিউ টু দ্য প্রিস্টেস এন্ড বিম সেলফ ওয়েট। অনলি প্রিস্টেস এবং বিমের সেলফ ওয়েটের কারণে তার মিড স্প্যান সেকশনে ইনিশিয়াল ডিফ্লেকশন একবার বের করতে হবে। তারপরে বলছে যে এই 140 কেএসআই তো ইনিশিয়াল স্ট্রেস, এটা ফাইনালি 140 কেএসআই থাকে না, লস টস খাওয়ার পরে তার ইফেক্টিভ প্রিস্টেস হয়ে যায় 6 মাস পরে, হয়ে যায় হচ্ছে 120 কেএসআই। তখন তার 6 মাস পরে তার ডিফ্লেকশন কত হবে এটা বের করতে হবে। একটা হচ্ছে ইনিশিয়াল স্টেজে যখন হচ্ছে তার ইনিশিয়াল স্ট্রেস ছিল 140 কেএসআই লস খাওয়ার আগে, এই অবস্থায় তার ডিফ্লেকশন কত হবে। আর 6 মাস পরে লস টস খাওয়ার পরে তার ইফেক্টিভ প্রিস্টেস হয়ে দাঁড়াইছে হচ্ছে 120 কেএসআই, ওই সময় তার ডিফ্লেকশন কত হবে। তো এটা আগের মতোই যে ইনিশিয়াল স্ট্রেস দেওয়া আছে 140 আর ইফেক্টিভ প্রিস্টেস দেওয়া আছে 120 কেএসআই আফটার 6 মান্থ। এরিয়া আমরা বের করে ফেলি, এরিয়া যেহেতু সেকশন বলে দেওয়া আছে এখন 12 আর 18, তাহলে গুণ করলে এরিয়া চলে আসবে। মোমেন্ট অফ ইনার্শিয়া রেক্টেঙ্গুলার সেকশন দেখে মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে bh3/12 করে বের করতে পারি। এখন সেলফ ওয়েট বলে দেওয়া, আগে যেরকম ডিরেক্ট বলে দেওয়া ছিল এত পাউন্ড পার ফিট, এখন হচ্ছে আমাদের সেলফ ওয়েটটা বলে দেওয়া নাই, এই সেকশন থেকে বের করতে হবে। তো সেকশনের যে এরিয়া, এই এরিয়াকে আমরা কি করব 150 দিয়ে গুণ করব, কারণ কনক্রিটের ইউনিট ওয়েট হচ্ছে 150 পাউন্ড পার ফিট কিউব। তাহলে এইটা করলে আমরা সেলফ ওয়েটটা বের করতে পারবো। তো টোটাল এরিয়া যেটা বের করছিলাম এটাকে ইউনিট ওয়েট দিয়ে গুণ দিয়ে দিব, দিলে আমরা তার সেলফ ওয়েটটা পাওয়া যাবো। এটা পাউন্ড পার ফিটে, এটাকে কিপ পার ফিটে নিচ্ছি, কিপ পার ফিট থেকে কিপ পার ইঞ্চিতে নিচ্ছি আমার প্রয়োজনের সুবিধার্থে। তারপর প্রথমে তাহলে বাইর করি যে ডিফ্লেকশন ডিউ টু সেলফ ওয়েট, ওই যে সেলফ ওয়েটের জন্য ডিফ্লেকশন, যেহেতু ডাব্লিউটা আমরা বের করে ফেলছি সেলফ ওয়েট তার কত, তখন ডিফ্লেকশন বাইর করতে অসুবিধা নাই, 5WL⁴ 384 EI। তো এখানে বাদ বাকি সবকিছুই আছে, এটা জাস্ট বসাই দিলে ডিফ্লেকশন পাওয়া যাবে, যেহেতু পজিটিভ মানে হচ্ছে ডিফ্লেকশন হচ্ছে ডাউনওয়ার্ড। আচ্ছা, আর ইনিশিয়াল ডিফ্লেকশন ডিউ টু প্রিস্টেস, যখন ইনিশিয়াল প্রিস্টেস ফোর্স ছিল হচ্ছে 140, প্রিস্টেস স্ট্রেস আর কি 140, তাহলে স্ট্রেস থেকে আমাদের ফোর্স বাই করতে হবে, এখানে বসাইতে হবে ফোর্স। তাহলে ফোর্স ইকুয়াল টু আমরা জানি স্ট্রেস ইনটু এরিয়া, ইনিশিয়াল প্রিস্টেস ইনটু ওই স্টিলের এরিয়া এপিএস। আচ্ছা, তাহলে ইনিশিয়াল প্রিস্টেস 140 কেএসআই আর এই স্টিলের এরিয়া দিয়ে দেওয়া আছে 1.2, ডিরেক্ট আমার ফোর্স দিয়ে দেওয়া নাই, এই ফোর্স থেকে আমরা জাস্ট ফোর্সটা বের করতে হবে, ইনটু এটা করে আমি এখানে বসায়া এটা পাবো। এবং আমি জানি যে প্রিস্টেসের জন্য সবসময় ডিফ্লেকশন হচ্ছে, এটার আগে মাইনাস চিহ্ন দিতে হবে, কারণ এই ডিফ্লেকশনটা হচ্ছে আপওয়ার্ড। তাহলে ওভারঅল আমার ডিফ্লেকশন কত হয়, রেজাল্টেড ডিফ্লেকশন হয় হচ্ছে ডাউনওয়ার্ড, নেগেটিভ মানে হচ্ছে আপওয়ার্ড, ওভারঅল ডিফ্লেকশনটা হবে হচ্ছে আমার আপওয়ার্ড। আফটার 6 মান্থ, 6 মাস পরে ইফেক্টিভ প্রিস্টেস ফোর্স কমে যায়, কত থেকে কমে 140 থেকে কমে কি হয়ে যায় 120 হয়ে যায়। তাহলে এই যে 140 থেকে 120 হয়ে গেল, তো তখন সেই ক্ষেত্রে আমার যে ডিফ্লেকশন ছিল প্রিস্টেসের কারণে ডেল্টা 2, এটা ছিল 0.42, এটা 140 এর জন্য বের করছিলাম, তাহলে 120 এর জন্য কত ঐকিক নিয়মে আমরা বের করতে পারি। বের করে আমরা পাইলাম হচ্ছে প্রিস্টেসের কারণে ডিফ্লেকশন ইফেক্টিভ স্ট্রেস চেঞ্জ হওয়ার কারণে 0.36 হয়েছে এবং এটা আপওয়ার্ড। তখন আফটার 6 মান্থ পরে, আর সেলফ ওয়েটের জন্য যে ডিফ্লেকশন এটা তো সিমিলারই থাকবে,
আফটার 6 মান্থ পরে আমার টোটাল ডিফ্লেকশন কিভাবে বের করব, ডেল্টা 1 প্লাস ডেল্টা 2 প্রাইম যোগ করব, যোগ করে এটা ডাউনওয়ার্ড মানে মাইনাস হচ্ছে আপওয়ার্ড, মানে রেজাল্টের ডিফ্লেকশনটা হবে হচ্ছে আপওয়ার্ড। এই বিমটা আলটিমেটলি আপওয়ার্ডলি ডিফ্লেক্টেড হয়ে থাকবে। তো যখন ইফেক্টিভ প্রি-স্ট্রেস ফোর্স ছিল না তখন আপওয়ার্ড ডিফ্লেকশনটা বেশি ছিল, আর যখন স্ট্রেস লস খাওয়ার পরে কিছু কমে গেছে তাই ডিফ্লেকশনটাও একটু কমে গেছে। আমরা দেখতে পাচ্ছি 193 ছিল, এখানে হচ্ছে 0.133 ইঞ্চি। তো এইভাবে যে কোনো একটা প্রি-স্ট্রেস গার্ডারে আমরা ডিফ্লেকশন কন্ট্রোল মানে চেক করতে পারি বা বের করতে পারি, এবং এটাকে অ্যালায়েবল ডিফ্লেকশনের সাথে আমরা কম্পেয়ার করে দেখতে পারি যে আমাদের ডিফ্লেকশনটা ঠিক আছে কিনা। এখন লাস্টের একটা ছোট্ট জিনিস, এটা হচ্ছে কেবল লেআউট। কেবল লেআউটটা ওই যে বলছিলাম যে বিভিন্ন কন্ডিশনে তার কেবল বিভিন্ন রকম প্রবেশ করানো থাকে। যেমন কোনটাতে দেখা যায় যে নিউট্রাল এক্সিস বরাবরই কেবল প্রবেশ করানো থাকে, এটাকে আমরা বলি হচ্ছে কনসেন্ট্রিক কেবল। শুধুমাত্র এটা কিন্তু কোনো ধরনের মানে ইসেন্ট্রিসিটির কারণে তার মধ্যে কোনো ধরনের আপওয়ার্ড মোমেন্ট আসে না, এটাতে শুধুমাত্র কম্প্রেসিভ ফোর্স এবং লোডের কারণে হচ্ছে মোমেন্ট থাকে। তো এটা সাধারণত কনসেন্ট্রিক তখনই করা হয় যখন এটা পার্শিয়াল প্রি-স্ট্রেস হয়। আমরা যখন ফুল প্রি-স্ট্রেস করি না, আমরা যখন পার্শিয়াল প্রি-স্ট্রেস করি তখন সাধারণত আমরা কনসেন্ট্রিক, যে পার্শিয়াল প্রি-স্ট্রেস এর মানে হচ্ছে যে প্রি-স্ট্রেস ফোর্স কিছু লোড ব্যালেন্স করবে, আর তার ভিতরে যে রিইনফোর্সমেন্ট আমরা নরমালি আরসিসি তে যেরকম দেই, এই রিইনফোর্সমেন্ট কিছু লোড ব্যালেন্স করবে। তো এটাকে বলা হচ্ছে পার্শিয়াল প্রি-স্ট্রেস। তো পার্শিয়াল প্রি-স্ট্রেস করলে তখন সেখানে দেখা যায় যে কেবল লেআউটটা অনেক রকম হয় হচ্ছে কনসেন্ট্রিক, এটা হচ্ছে পার্শিয়াল। আচ্ছা, কিন্তু কেবল লেআউটটা কখন ইসেন্ট্রিক হয়? আচ্ছা, ইসেন্ট্রিক আবার কনস্ট্যান্ট ইসেন্ট্রিসিটি আবার ভেরিয়েবল ইসেন্ট্রিসিটি আছে। আমি যদি মনে করি এটা একটা সিম্পলি সাপোর্টেড বিম, তাহলে সেই ক্ষেত্রে আমার কেবল লেআউটটা একটাতে ইয়ে করানো আছে হচ্ছে ভেরিয়েবল ইসেন্ট্রিসিটি, মানে হচ্ছে এই সাপোর্টে হচ্ছে 0 আর মাঝখানে হচ্ছে ইসেন্ট্রিসিটি বেশি, আর আরেকটাতে আছে হচ্ছে কনস্ট্যান্ট ইসেন্ট্রিসিটি। মানে কনস্ট্যান্ট ইসেন্ট্রিসিটি মানে হচ্ছে যে এই পাশে ইসেন্ট্রিসিটি যা, মাঝখানেও তা, একবারে শেষ মাথায়ও তা, ইসেন্ট্রিসিটি কনস্ট্যান্ট। এই দুইটাই সাপোর্ট কন্ডিশন হচ্ছে সিম্পলি সাপোর্ট। আচ্ছা, এখন এইগুলো সাধারণত ফুল প্রি-স্ট্রেসিং এর জন্য এরকম ভেরিয়েবল ইসেন্ট্রিসিটি দিয়ে দেওয়া হয়, প্লাস এটা মোমেন্ট অনুসারে আসে। মেইনলি যেটার অনুসারে আসে সেটা হচ্ছে মোমেন্ট অনুসারে। এখন সিম্পলি সাপোর্টের মোমেন্ট ডায়াগ্রামটা যদি আমরা দেখি, মোমেন্ট ডায়াগ্রামটা হচ্ছে যে মাঝখানে আমার ম্যাক্সিমাম মোমেন্ট আসে, আর সাপোর্টে আমার মিনিমাম মোমেন্ট অ্যাকচুয়ালি 0 মোমেন্ট আসে। তাহলে ম্যাক্সিমাম মোমেন্ট আসে মাঝখানে। তো মাঝখানে ম্যাক্সিমাম মোমেন্টের কারণেই তো সে মাঝ বরাবর এরকম ডিফ্লেকশন হয়। এখন আমি কেবলটা যদি মাঝ বরাবর এইভাবে প্রোভাইড করে থাকি, যেহেতু আমার মোমেন্ট চেঞ্জ হচ্ছে, সব জায়গায় সমান না, আমার কমতেছে, কমে কমে এই সাপোর্টে গিয়ে 0 হয়ে যাচ্ছে, তাহলে এখানে যদি আমি কনস্ট্যান্ট ইসেন্ট্রিক্যালি দিই এবং এইখানে যদি ফোর্স প্রোভাইড করি, তাহলে দেখা যাবে যে এই জায়গাটাও এরকম হগিং হয়ে যাবে। এই জায়গাটাও এই যে সাপোর্টের জায়গাটাও এটাও একটু উপরে উঠে যাবে, যেহেতু কনস্ট্যান্ট ইসেন্ট্রিসিটি আমি প্রোভাইড করছি তার মধ্যে। কিন্তু এই জায়গাটা তো আমার উপরে ওঠার দরকার নাই, কারণ মোমেন্ট তো আমার এই জায়গায় 0। সিম্পলি সাপোর্টের জন্য মোমেন্ট আমার এখানে 0, তাহলে এই জায়গাটাকে আমি প্রি-স্ট্রেস করে হগিং করে উপরে তুলে তার মোমেন্ট ক্যাপাসিটি বাড়ানোর দরকার নাই। আমার মোমেন্ট ক্যাপাসিটি বাড়াইতে হবে হচ্ছে এই জায়গায়। তো এটা বেশি উঠে যাবে, বেশি যখন উঠে যাবে তখন কিন্তু আবার টপ ফাইবারের ডিফ্লেকশন যদি আমি চেক দিয়ে কিন্তু এই জায়গাটায় অনেক সময় দেখা যায় যে টপ ফাইবারের ডিফ্লেকশন এর কারণে ফেল করতে পারে। তো এই কারণে আমার দরকার কি, দরকার শুধুমাত্র মাঝখানটাকে উপরে উঠানো। তাহলে মাঝখানটাকে যদি উপরে উঠাইতে হয়, তাহলে কেবলটা যদি আমি এইভাবে প্রবেশ করাই, তাহলে মাঝখানে বেশি ফোর্স দিবে, কারণ এখানে ইসেন্ট্রিসিটি বেশি, বেশি মোমেন্ট দিবে। তাহলে বেশি মোমেন্ট দিলে এই মাঝখানটা উপরে উঠে যাবে, আর এন্ডটা তার জায়গায় থেকে যাবে। তখন এইটা মোমেন্ট ডায়াগ্রাম অনুসারে এই তার কেবল লেআউটটা প্রোভাইড করা হয়। এটা সবসময় মাথায় রাখবেন, যার মোমেন্ট ডায়াগ্রাম যেরকম
কেবল লেআউটটা সেম ভাবে আমি ইয়ে করতে পারি। আমি যদি আরেকটা ইয়ে দেখি যে আমার যদি ফিক্স সাপোর্টেড হয়, তাহলে তার মোমেন্ট ডায়াগ্রামটা হচ্ছে এরকম, মাঝখানে পজিটিভ মোমেন্ট, সাপোর্টে নেগেটিভ মোমেন্ট। তো এই অনুসারে কেবল লেআউটটা কিন্তু প্রবেশ করানো হয় এইভাবেই। এই যে একটু আগে আমরা কেবল লেআউটটা দেখছিলাম আমাদের ডিফ্লেকশনের অঙ্কটাতে, কেবল লেআউটটা কিরকম ছিল, এরকম। আচ্ছা, এরকম হইলে ঘটনাটা কি, মাঝখানে তো ইসেন্ট্রিসিটি নিচের দিকে, এটা কি করবে, যেহেতু মাঝখানে ডিফ্লেকশনটা নিচের দিকে হচ্ছে, তাহলে সে মাঝখানটাকে উপরের দিকে তুলবে। আর এই জায়গায় যেহেতু নেগেটিভ মোমেন্ট মানে হচ্ছে উপরের দিকে টেনশন, তাহলে এই জায়গাটাকে সে কি করবে, নিচের দিকে নামাই দিবে। আমি কি বুঝাইতে পারলাম? মাঝখানটাকে সে কি করবে, উপরের দিকে তুলে দিবে, আর এই জায়গাটা কি করবে, নিচের দিকে ফোর্স এক্সার্ট করবে। ঘটনাটা এরকম, এটা নিচের দিকে করতেছে আর এটা করতেছে হচ্ছে উপরের দিকে। এক কথা হচ্ছে মোমেন্টকে ব্যালেন্স করা। এখন মোমেন্ট ডায়াগ্রাম যেরকম হবে তার বিপরীতে কিন্তু কেবলটা এইভাবে প্রবেশ করে রাখতে হবে। এখন যদি এরকম কন্টিনিউয়াস প্যান থাকে, এখানে একটা ফিক্স সাপোর্ট আছে, এখানে একটা হিঞ্জ সাপোর্ট আছে, এখানে একটা হিঞ্জ সাপোর্ট আছে, এখানে আবার ফিক্স সাপোর্ট আছে, এরকম কন্টিনিউয়াস প্যান, তাহলে তার মোমেন্ট ডায়াগ্রামটা যেভাবে হবে সেই অনুযায়ী কেবল ডায়াগ্রাম প্রবেশ করাইতে হবে। কেবলটা হবে এরকম এরকম এরকম। তাহলে এই বিমটা যদি এরকম হয়, তাহলে তার ভিতরে কেবলটা এইভাবে প্রবেশ করে রাখতে হবে, মানে ডাকটাও এইভাবে রাখতে হবে। তো এইভাবে কিভাবে ডাক রাখবে, ওই যে চেয়ার দিয়ে একটা নির্দিষ্ট দূরত্ব তাকে উঠায় রাখবে, এখানে দূরত্ব নামায় রাখবে, আবার এখানে দূরত্ব উঠায় রাখবে, এইভাবে করে কিন্তু কেবল লেআউটটা দেওয়া হয়। তাহলে কনস্ট্যান্ট কেবল কিন্তু দেওয়া হয় না। এই কেবল লেআউট আমি কিভাবে দিব, হচ্ছে তার মোমেন্ট ডায়াগ্রামের উপর ডিপেন্ড করে। মোমেন্ট ডায়াগ্রামের উপরে ডিপেন্ড করে আমার কেবল লেআউটটা ঠিক করতে হবে। এটা যদি সিম্পলি সাপোর্টেড হয়, তাহলে মোমেন্ট ডায়াগ্রাম জাস্ট সিম্পল, মাঝখানে পজিটিভ মোমেন্ট আর সাপোর্টে হচ্ছে মোমেন্ট জিরো। এই কারণে কেবল লেআউটটাও খুবই সিম্পল। দেখা যায় যে নিউট্রাল এক্সিস থেকে জাস্ট খালি মাঝখানে হচ্ছে ইসেন্ট্রিসিটি ম্যাক্সিমাম, তারপরে ইসেন্ট্রিসিটি, মাঝখানে ইসেন্ট্রিসিটি ম্যাক্সিমাম, তারপরে ইসেন্ট্রিসিটি জিরো সাপোর্টে। তো এইটাই ছিল আমাদের মোটামুটি প্রি স্ট্রেসের একটু ডিটেলস। আমি জাস্ট জিনিসটা ক্লিয়ার করে দিলাম। ধন্যবাদ।